হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আজকে ক্লাস 10 এর পরিবেশের জন্য ভাবনা যে আমরা ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম তার একটা সেকেন্ড পার্ট নিয়ে এসেছি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের। এর গত ক্লাসে আমরা করেছিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে কি কি ঘটে না ঘটে সেই সকল ব্যাপারে একটা ক্লাস আমরা করেছিলাম। আজকে তোমাদের ক্লাস নিয়ে এসেছি বায়ুমণ্ডলেরই স্তর এবং ওজোন স্তর ব্যাপার নিয়ে। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমাদের এই ক্লাস আজকে শুরু করি। তো বলছে দেখো, রাসায়নিক পদার্থের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। এর আগে আমরা জেনেছিলাম বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে উচ্চতা এবং উষ্ণতার উপর নির্ভর করে, আর একটা ভাগ করা হয়েছিল এই রাসায়নিক পদার্থের তারতম্যের উপর ভিত্তি করে। তো রাসায়নিক পদার্থ বলতে এখানে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, লিথিয়াম, তাছাড়া আর্গন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এই সকল যে গ্যাসগুলি রয়েছে, এই সকল গ্যাসগুলি বিভিন্ন বাতাসের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিমাণে থাকে এবং কোথাও বেশি রয়েছে, কোথাও কম রয়েছে, কোথাও আবার সমান সমান পরিমাণে অবস্থান করে। এবং বায়ুমণ্ডলের যে উচ্চতা এবং উষ্ণতার তারতম্যের ভিত্তি করে যে আমরা স্তরগুলি পড়েছিলাম, সেখানে এটাও জেনেছিলাম যে বিভিন্ন স্তরে যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, অর্থাৎ বায়ুর চাপ এবং তার উষ্ণতার যে একটা তারতম্য ঘটে, সেখানে ওজোন, গ্যাস, এই সকল ব্যাপারে আমরা নামগুলো পেয়েছিলাম। আজকে আমরা সেই জিনিসগুলোই আবারও পড়ব। তবে ওজোন গ্যাস নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা হবে। তো দেখো, রাসায়নিক পদার্থের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটারোস্ফিয়ার। দেখো, হোমোস্ফিয়ার যদি আমরা একটু নামের মিনিং বের করি, মানে বের করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ব্যাপারটা কি। দেখো, হোমোস্ফিয়ার বলতে বোঝাচ্ছে যার হোমো মানে হচ্ছে একই রকম, ঠিক আছে? আর হেটারোস্ফিয়ার, যার হেটারো মানে হচ্ছে কি আলাদা। তাহলে হোমোস্ফিয়ার বলতে বোঝাচ্ছে যে, ধরো নাও এটা একটা পৃথিবী রয়েছে, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর কি হয়, এই পৃথিবীর চারিদিকে যে গ্যাসীয় আবরণ, সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। আমরা এর আগে জেনেছিলাম যে পৃথিবীকে ঘিরে থাকে চারিদিক থেকে যে স্তরটি, সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। এবার এই যে গ্যাসীয় যে গ্যাস বা বায়ুমণ্ডল রয়েছে, এখানে বিভিন্ন রকম উপাদান রয়েছে, বিভিন্ন গ্যাস রয়েছে। এই গ্যাসগুলির পরিমাণ, যে স্তরে গ্যাসগুলির পরিমাণ কি হবে, সমান হবে, মানে একই রকম থাকবে সমস্ত জায়গাতে। যে বায়ুমণ্ডলে যে স্তরে গ্যাসগুলির পরিমাণ গ্যাসগুলির যে পরিমাণ তার কি সমান সমান রয়েছে, সমান পাওয়া যাবে, সেই স্তরটাকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার। আর হেটারো, যার মানে হচ্ছে ভিন্ন, মানে আলাদা। তাহলে হেটারোস্ফিয়ার বলতে বোঝাচ্ছে যে বায়ুমণ্ডলের যে স্তরে গ্যাসীয় উপাদানগুলি সব জায়গাতে একই রকম নয়। সংজ্ঞাটা একই রকম, শুধু এই জায়গায় এই উপাদানগুলি একই রকম থাকে, আর এক জায়গাতে বলা হচ্ছে উপাদানগুলি এক জায়গায় একই রকম থাকে না। তাহলে বায়ুমণ্ডলের যে সমস্ত এলাকায় উপাদানগুলি, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কত কিলোমিটার হতে পারে, বায়ুমণ্ডল থেকে আমরা ধরে নিতে পারি প্রায় 45 কিলোমিটার পর্যন্ত। 45 কিলোমিটার পর্যন্ত যে স্তর, বা তার চেয়ে বেশিও ধরা হয়, এই যে স্তরটা, এই স্তরটাকে হোমোস্ফিয়ার বলা হয়। কারণ এই স্তরে কি হবে, এই স্তরে আহ বায়ুমণ্ডলে যে গ্যাস উপাদানগুলো রয়েছে, সেগুলো সমান সমান পরিমাণে পাওয়া যায়। আর যেখানে গ্যাস উপাদানগুলি সমান সমান পরিমাণে পাওয়া যায় না, সেই স্তরটাকে বলা হচ্ছে কি হেটারোস্ফিয়ার। তাহলে হেটারোস্ফিয়ার আর হোমোস্ফিয়ার এর মধ্যে বড় পার্থক্য হচ্ছে যে হেটারোস্ফিয়ার, হোমোস্ফিয়ার স্তরে হোমোস্ফিয়ার স্তরে কি হয়েছে, বায়ুমণ্ডলের বা এই স্তরে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো সর্বত্র সমান পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর যেখানে গ্যাসীয় উপাদানগুলি সবাই বা সব জায়গাতে সব গ্যাস উপাদান কি হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে না, সব জায়গাতে একই রকম পরিমাণে পাওয়া যায় না, সেটাকে হেটারোস্ফিয়ার বলা হয়। এর বিষয়ে আমাদের আর বেশি কিছু জানার দরকার নেই ক্লাস 10 এর জন্য। এবার যেটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের ওজোন স্তর। একদম খুব ভালো করে জিনিসটা পড়তে হবে, এই ওজোন স্তরটা কি, ওজোন স্তর কাকে বলছে, ঠিক আছে? তো ওজোন স্তর কি থেকে আসলো? তো ওজোন হচ্ছে এক প্রকারের গ্যাস, ঠিক আছে? ওজোন হচ্ছে এক প্রকারের গ্যাস বলা হয়, যেটি কি তিনটে পরমাণুর যুক্ত অক্সিজেন, তিনটে কি হয়, পরমাণু বা পারমাণবিক অক্সিজেন নিয়ে যুক্ত হচ্ছে এই ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাস কি, মানে কেন পড়বো, কি কি রয়েছে এই গ্যাসটা, কি কি রয়েছে,
তো এই ওজোন গ্যাসে কি কি রয়েছে? ওজোন গ্যাস কি আসলে বা কি করে? দেখো, বায়ু আমাদের ভূপৃষ্ঠ থেকে এই প্রায় কি বলছে যে 35 কিলোমিটার পর্যন্ত, কি বলেছে, 35 কিলোমিটার পর্যন্ত যে এক প্রকারের স্তর রয়েছে, একটা গ্যাসীয় আবরণ রয়েছে, ঠিক আছে, ওজোন গ্যাসের যে আবরণ রয়েছে সেটাকে ওজোন স্তর বলা হয়। এই ওজোন স্তর দুটো স্তর নিয়ে গঠিত, যেটা একটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার বলে একটা স্তর, আর তার সাথে থাকে কি কোন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুটো স্তর নিয়ে গঠিত হচ্ছে কি এই ওজোন স্তর, ঠিক আছে। তো ওজোন স্তর শুরু হচ্ছে বা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে কত কিলোমিটার থেকে কত কিলোমিটারে, মনে রাখতে হবে 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত যে ওজোন গ্যাসের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়, এটা হচ্ছে কথা। তো ওজোন গ্যাস কি করে? ওজোন গ্যাসের প্রধান কাজ হচ্ছে ওজোন গ্যাস বায়ুমণ্ডলে সূর্য থেকে আসা যে গ্যাসীয় এই অতি বেগুনি রশ্মি, যাকে আমরা ইউভি রশ্মি ছোট করে বলতে পারি, যার ইউভি রশ্মির মধ্যে আবার অনেকগুলো প্রকার রয়েছে, ইউভি এ বলে, ইউভি বি বলে, ইউভি সি বলে, এরকম ভাবে। তাহলে ইউভি রশ্মিকে কি করে? ইউভি রশ্মি অত্যন্ত ক্ষতিকারক এক প্রকার রশ্মি। এই ইউভি রশ্মিকে আটকানোর, ঠিক আছে, আটকানোর কাজ করে এই ওজোন গ্যাস বা ওজোন স্তরে যে ওজোন গ্যাস রয়েছে। আর ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে আটকানোর ফলে জীবজগৎ এর আহ অনেক ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এই ওজোন গ্যাসেরা। তাহলে কি কি সেই ক্ষতিকারক প্রভাব, কেমন করে অক্সিজেন ওজোন গ্যাস তৈরি হচ্ছে, সেই সকল জিনিসগুলি আমরা জানবো। দেখো, ওজোন গ্যাস তৈরি হচ্ছে যার মেন উপাদান হচ্ছে অক্সিজেন। দুই পরমাণুযুক্ত হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দুই পরমাণুযুক্ত হওয়ার ফলে যখন এই অক্সিজেনে, অর্থাৎ বাতাসের মধ্যে তো অক্সিজেন কি রয়েছে, ভেসে বেড়াচ্ছে, এদিক ওদিক বাতাসের মধ্যে অক্সিজেন কি হচ্ছে, ভেসে বেড়াচ্ছে, তাই না? তাহলে এই যে অক্সিজেন ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনের গায়ে যখনই ইউভি রশ্মি, মানে যখনই সূর্যের আলোর যে অতি বেগুনি রশ্মি এই অক্সিজেন এর উপরে বা গ্যাসের উপরে পড়ে, তখন অক্সিজেন উপাদানটি দুই পরমাণুযুক্ত অক্সিজেন সেটা ভেঙে গিয়ে এক এক পরমাণুযুক্ত অক্সিজেন সৃষ্টি করে। কার জন্য করে, কে করে? কার জন্য? হলো ইউভি রশ্মির কারণে। অর্থাৎ এই যে অক্সিজেনকে ভেঙে দিল কে? অক্সিজেনকে ভেঙে দেওয়ার কাজ করে ইউভি রশ্মি। এবার এই যে অক্সিজেন একটা পরমাণু, সেটা আবার অক্সিজেন, এই অক্সিজেনটা ভেঙে দেওয়া হয়েছে, এটা থেকে কি হয়েছে, দুটো অক্সিজেন পরমাণু আলাদা করে তৈরি হলো। এবার এই এই একটা অক্সিজেন অন্য একটা অক্সিজেন, মানে দুটো পরমাণুযুক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ O2 এর সঙ্গে বিক্রিয়া করবে ও, মানে এক পরমাণুযুক্ত অক্সিজেন তার সঙ্গে বিক্রিয়া করবে দুই পরমাণুযুক্ত অক্সিজেনের। আর এটা অটোমেটিক প্রাকৃতিক ভাবেই ঘটছে, যার ফলে বিক্রিয়া করে কি তৈরি করে, ওজোন গ্যাস। এইভাবেই পরিবেশে বা পৃথিবীতে অটোমেটিক, অর্থাৎ প্রাকৃতিকভাবে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। ওজোন গ্যাস এইভাবে সৃষ্টি হচ্ছে। এবার দেখো, ওজোন গ্যাস শুধু সৃষ্টি হয়ে থাকছে সেটা কিন্তু নয়। ওজোন গ্যাস সৃষ্টি হচ্ছে, আবার একদিকে ধ্বংস হচ্ছে। এবার সৃষ্টি হচ্ছে আর ধ্বংস হচ্ছে, এর আহ, মাঝে কোনটা বেশি হচ্ছে আর কোনটা কম হচ্ছে, এই সকল নিয়ে এই ওজোন গ্যাস আমরা জানবো, এবং তার ক্ষতিকারক প্রভাব, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবো কিভাবে। ওকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু এই সকল প্রশ্ন কিন্তু আসে প্রত্যেকবারই, ওজোন গ্যাস থেকে, গ্রিন হাউস ব্যাপার স্যাপার থেকে প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে ওজোন গ্যাস সম্পর্কে আমরা কি জানবো? ওজোন গ্যাস সম্পর্কে আর কি জানবো? ওজোন গ্যাসের আমরা সৃষ্টি দেখলাম, কি করে ওজোন গ্যাস সৃষ্টি হচ্ছে। দেখো, ওজোন গ্যাস ধ্বংস হচ্ছে কিভাবে। ওজোন গ্যাস সৃষ্টি এবং ওজোন গ্যাস ধ্বংস, এই দুটোরই পিছনে রয়েছে ইভি রশ্মি। অর্থাৎ ইভি রশ্মি ওজোন গ্যাসকে সৃষ্টিও করছে, মানে বানাচ্ছেও ধরে নিতে পারো, আর ওজোন গ্যাসকে ভাঙছেও, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, সেটা হচ্ছে এই ইভি রশ্মি। কেমন, কিভাবে? এই যে ধ্বংসের যদি আমরা কারণ দেখি, ঠিক আছে, ধ্বংস, তো ধ্বংসের কারণ কি রয়েছে? তো ইভি রশ্মিকে ধ্বংস করছে কারা? ইভি রশ্মিকে ওজোন স্তরকে ধ্বংস করছে কারা? প্রথমে এই ওজোন স্তরকে ধ্বংস করছে কারা কারা?
একটা হচ্ছে ইউভি রশ্মি করছে, সিএফসি করে থাকে এনও বা NO2। এই কয়েকটা উপাদান ওজোন গ্যাসকে ধ্বংস করে বা ওজোন গ্যাসকে আবার নষ্টও করে। ওজোন গ্যাস নষ্ট করে আবার কিভাবে সেটা দেখবো আমরা। দেখো ইউভি রশ্মি ওজোন গ্যাসকে কি করে নষ্ট করছে, ইউভি রশ্মি কিভাবে ওজোন গ্যাসকে নষ্ট করছে। তাহলে ওজোন গ্যাসের ওপর যখন ওজোন গ্যাস তৈরি হলো তখন শেষ হচ্ছে না, তার গায়ে আবার ইউভি রশ্মি এসে পড়ছে। তো এই যে ইভি রশ্মি ওজোন গ্যাসের উপর এসে পড়ে তখন ওজোন গ্যাসকে আবার ভেঙে দেয় অক্সিজেন আর ওতে। এই যে ও তৈরি হলো এইটা আবার অন্য কারোর সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ ইভি রশ্মির কারণে বলতে পারি আমরা ইভি রশ্মির কারণে ওজোন গ্যাস ধ্বংস হচ্ছে আবার সৃষ্টিও হচ্ছে। ঠিক আছে, ওজোন গ্যাসের সৃষ্টি এবং ধ্বংস এই দুটাই কাজ করে কি ইভি রশ্মি বা ইভি A B C এরকম করে আমরা বিভাজনও করতে পারি। তাছাড়া ইভি রশ্মি ছাড়া কে কে আর এটাকে বিনষ্ট করে বা ধ্বংস করে, তো ইভি রশ্মি ছাড়া আরো নষ্ট করে কি সিএফসি। এই সিএফসি ডাইরেক্ট কিন্তু করছে না, সিএফসি বলে যে গ্যাস বা ক্লোরোফ্লুরোকার্বন বলা হয়, ঠিক আছে, এই সিএফসি বলে যে গ্যাসটা রয়েছে এই সিএফসি গ্যাস ইভি রশ্মির কারণে যে বাতাসে সিএফসি মিশছে, বিভিন্ন জায়গা থেকে সিএফসি গ্যাস উৎপাদিত হয়, প্রাকৃতিকভাবে তো উৎপাদিত হয়, তাছাড়া মনুষ্য সৃষ্টির বা মনুষ্যের কারণেও এই সিএফসি গ্যাসটি বাতাসের মধ্যে বা বায়ুমণ্ডলে মেশে। এবং এই সিএফসি গ্যাস বা সিএফসি এর মধ্যে কি কি রয়েছে আমরা যদি দেখি একে ভেঙে, নামটা ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে ক্লোরো মানে হচ্ছে ক্লোরিন, ফ্লুরো মানে হচ্ছে ফ্লোরিন, আর সি দিয়ে কার্বন বলছে। তাহলে এর মধ্যে রয়েছে কি ক্লোরিন রয়েছে, ফ্লুরিন রয়েছে, কার্বন রয়েছে। এই যে ইউভি রশ্মি কি হয়, যখনই সিএফসির উপরে ইউভি রশ্মি এসে পড়ে অর্থাৎ অতি বেগুনি রশ্মি এসে পড়ে তখন এখান থেকে ক্লোরিন যে পরমাণুটা, ক্লোরিন যে পরমাণু সেটা কি হয় আলাদা হয়ে যায় বা বিভাজিত হয়ে যায়। ক্লোরিন পরমাণুকে কি করে বিভাজিত করে দেয়, কে করে ইউভি রশ্মি করে। এবার এই যে ক্লোরিন পরমাণু এরা আবার একা থাকবে না, যখন এই ইউভি রশ্মি থেকে ইউভি রশ্মির ফলে সিএফসি ভেঙে যখন ক্লোরিন তৈরি হচ্ছে, এই ক্লোরিন আবার কি করে অক্সিজেন ওজোন গ্যাসের সঙ্গে এই ক্লোরিন ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাস থেকে একটি পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে আহ, অক্সিজেনকে বার করে, আর বাকি অক্সিজেন 2 পরমাণু যুক্ত সেটা আলাদা হয়ে যায়। অর্থাৎ ওজোন গ্যাসকে ধ্বংস করার পিছনেও ইভি রশ্মি ডাইরেক্ট কাজ করে। অর্থাৎ ইভি রশ্মি আগে সিএফসি কে ভাঙে, আর সিএফসি থেকে যে ক্লোরিন সেইটা এবার কার সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন অক্সাইড যুক্ত ক্লোরিন তৈরি হয়, আর তার সঙ্গে হচ্ছে অক্সিজেন গ্যাস আলাদা করে বিভাজিত হচ্ছে বা থাকে। এইভাবে এখানে ওজোন গ্যাস কি হলো নষ্ট হলো বা ধ্বংস হলো বলতে পারি আমরা। আর এছাড়া আরো কি কি রয়েছে, আরো কয়েকটা কারণ রয়েছে। তো এই কারণগুলোর মধ্যে আরেকটি হচ্ছে কি এই NO। ঠিক আছে, ওজোন গ্যাসকে নষ্ট করার পিছনে আরেকজন কে রয়েছে NO। তাহলে ওজোন গ্যাস এই NO কোথা থেকে আসছে, NO নাইট্রিক অক্সাইড যেটা NO কোথা থেকে আসে, তো নাইট্রিক অক্সাইড আসে কি থেকে, যে আকাশের মধ্যে যে দ্রুতগামী এরোপ্লেন যাকে সুপারসনিক এরোপ্লেন বলা হয়, এই সুপারসনিক এরোপ্লেনের থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার মধ্যেই থাকে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, এই নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। নাইট্রিক অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে নাইট্রিক অক্সাইড এলো কোথা থেকে সেটা আমরা বুঝলাম। এবং এই নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, তাহলে আমরা দেখলাম যে স্তরকে ইউভি রশ্মি ওজোন স্তরকে ইউভি রশ্মি তাছাড়া ইউভি রশ্মি সিএফসি যেখান থেকে ক্লোরিন, তবে এই প্রক্রিয়াগুলি কি হয় চলতে থাকে, এটা একবার ঘটে না কিন্তু। ঠিক আছে, প্রক্রিয়াগুলো যে একবার ঘটে শেষ হয়ে গেল এমনটা কিন্তু না,
প্রক্রিয়াগুলি চলতে থাকবে। একটা সিএফসি যখন একটা সিএফসি থেকে যখন ক্লোরিন বেরোচ্ছে, ক্লোরিন আলাদা হচ্ছে, তখন এসে ক্লোরিন থেকে ওজোন স্তরকে যখন ভেঙে দিচ্ছে, ভেঙে যাওয়ার পর আবার সিএলও এখান থেকে আবার অক্সিজেন আলাদা হয়ে ক্লোরিনটা আলাদা হচ্ছে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি হয়, পর্যায়ক্রমিক চলতে থাকে, মানে শেষে হয় না। একবার যদি সিএফসি ভেঙে যায়, একবার ক্লোরিন পরমাণু যদি আলাদা হয়ে যায়, তাহলে প্রক্রিয়াটা কি হয়, চলতেই থাকে। ঠিক আছে। এই ঠিক এরকমই অক্সিজেন ওজোন গ্যাসকে যখন এনও যখন ভেঙে দেয়, তখন তৈরি করে NO2, আর তার সঙ্গে রয়েছে অক্সিজেন 2 পরমাণু যুক্ত। এবার NO2, এখানে কি প্রক্রিয়াটা শেষ, যে ভেঙে গেল অক্সিজেন শেষ? না, NO2 যখন আবার আলাদা হচ্ছে, সেখান থেকে আবার অক্সিজেনের সঙ্গে, মানে 1 পরমাণু যুক্ত অক্সিজেন NO2 প্লাস হচ্ছে O, অর্থাৎ NO2 আবার 1 পরমাণু যুক্ত অক্সিজেন এর সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করবে? আবার NO তৈরি করবে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড তৈরি করে, আর তার সাথে হচ্ছে O2 তৈরি করবে। ঠিক আছে। এইভাবে নাইট্রিক অক্সাইড এবং O2, এই যে এইভাবে আবার সৃষ্টি হলো NO। সেই NO আবার কি করবে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড আবার ওজোন ওজোন স্তরকে, ওজোন গ্যাসকে, গ্যাসের সাথে বিক্রিয়া করবে এবং ওজোন গ্যাসকে ভেঙে ফেলবে, অর্থাৎ ধ্বংস করবে। এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকে। এমনকি NO তার সাথে সাথে নাইট্রাস যে অক্সাইড হয় N2O, নাইট্রাস অক্সাইড এরও কিন্তু একটা ওজোন স্তর ধ্বংসের বা ক্ষয়ের উপর একটা ভূমিকা লক্ষ্য করা যায় বা দেখা যায়। ঠিক আছে। তাহলে ওজোন স্তর যে ধ্বংস, ওজোন স্তর যে ক্ষয় হলো, ওজোন স্তর নষ্ট হলো, ওজোন গ্যাস নষ্ট হলো, এই সকল কিছু কারণ আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং লিখতে হবে। অনেক সময় আসে সিএফসি প্রভাবে কি করে হচ্ছে, নাইট্রিক অক্সাইডের প্রভাবে ওজোন স্তর কি করে ধ্বংস হচ্ছে, এই সকল কিছু আমাদের একটু মনে রাখতে হবে ভালো করে। এরপরে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে ওজোন স্তর এই যে ধ্বংস হচ্ছে, তার প্রভাব কি, বা ওজোন স্তর ধ্বংস হচ্ছে, যেই জায়গাতে ওজোন স্তর ধ্বংস হলো সেই জায়গাটায় কি বলা হয়। তাহলে আমরা একটা নতুন কথা পাবো যেটাকে বলে ওজোন হোল। ঠিক আছে। ওজোন হোল কাকে বলছে? দেখো, ওজোন হোল কাকে বলছে? হোল মানে হচ্ছে ছিদ্র। তো বায়ুমণ্ডলের যে জায়গাতে এখন কি রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, এই ওজোন গ্যাসেদের পরিমাণ এরকম ধ্বংসের ফলে যদি কমে যায়, ধরো এইখানে বায়ুমণ্ডলের স্তরে এই জায়গাতে ওজোন গ্যাস রয়েছে, ঠিক আছে, এরকম একটা স্তর করে, মোটা একটা স্তর করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস ধ্বংসের ফলে এর পরিমাণ যদি কমে যায়, এরকম যদি এর পরিমাণটা এই স্তরে কমে গেল, তাহলে কি সেই জায়গাটা আমরা কি বলি, ফুটো হয়ে যাওয়া বলি না? ঠিক ওরকমই ওজোন গ্যাস যখন কমে যাচ্ছে বায়ুমণ্ডলে কোনো একটা স্তর থেকে, তখন সেটাকে আমরা বলি কি, ওজোন হোল। ঠিক আছে। এই ওজোন হোল বা ওজোন স্তর ধ্বংসের ফলে কি কি হয়, ওজোন স্তর ধ্বংসের ফলে কি কি দেখা যায়, তো ওজোন স্তর ধ্বংসের ফলে কি ঘটবে, তার প্রভাব কি, ওজোন স্তর ক্ষয় হয়ে গেলে কি কি হতে পারে, তাহলে এই সকল জিনিসগুলো আমরা এবার পড়বো। তাহলে ওজোন যে হোল সেটা বোঝা গেল। তো ওজোন হোল কেন হচ্ছে বুঝতে পারছি, এই সকল কিছু কারণে, অর্থাৎ সিএফসি, ইউভি রশ্মি, এনও যে উপাদান, ঠিক আছে। তো এই সকল কিছু পরিমাণ বেড়ে বা বৃদ্ধি পাওয়ার কারণে, এই সকল উপাদানের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে, বায়ুমণ্ডলে এই ওজোন স্তরকে ধ্বংস করে ফেলছে। আর বায়ুমণ্ডলে যে জায়গাতে ওজোন স্তর ধ্বংস হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ওজোন হোল। এবার এই ওজোন ছিদ্র বা ওজোন হোল সৃষ্টি হওয়ার ফলে কি কি দেখা যাচ্ছে, এবং এই যে ওজোন স্তর পুরো পৃথিবীকে ঢেকে রেখেছে, তাই না? পুরো পৃথিবীকে কি করছে, কিসের প্রভাব থেকে, ইভি রশ্মির প্রভাব থেকে রক্ষা করছে। আর সেই ইভি রশ্মির যে প্রভাব, সেটা খুব ক্ষতিকর একটা প্রভাব। তো ইভি রশ্মির প্রভাব থেকে রক্ষা করার জন্য এই ওজোন স্তরকে আর একটি নাম দেওয়া হয়েছে, মনে রাখবো আমরা, ওজোন স্তরকে নাম দেওয়া হয়েছে কি, পৃথিবীর ছাদ। ঠিক আছে, পৃথিবীর ছাদ। তো ছাদ কি, ঝড় বৃষ্টি থেকে যেমন বাঁচায়, একটা ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচায়, ঠিক সেরকমই এই স্তরটি আমাদের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচানোর কাজ করে। ওই জন্য একে বলা হয় কি, পৃথিবীর পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। ঠিক আছে। বা সৌর পর্দাও এক প্রকারের নাম, যেটা ব্যবহার করা হয়, সৌর পর্দা। এই সৌর পর্দাও বলা হয়ে থাকে এই ওজোন স্তরকে। তাহলে ওজোন স্তরের ব্যাপারে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। এবার ওজোন স্তর ধ্বংসের কারণ তো দেখলাম, ধ্বংস হলে তার প্রভাবটা কি পড়বে ওজোন স্তর,
এর ধ্বংস হওয়ার কুফল গুলি কি কি রয়েছে? তো ওজোন স্তর ধ্বংসের কুফল গুলি কি কি রয়েছে? কুফল মানে হচ্ছে তার ক্ষতিকারক প্রভাব, কিন্তু কুফল মানে হচ্ছে তার ক্ষতিকারক প্রভাব। তাহলে এই ওজোন স্তরে কুফল বা কুপ্রভাবগুলি কি কি রয়েছে? তো ওজোন স্তরের বিশেষ ওজোন স্তর যদি ক্ষয় হয়ে যায় তাহলে তার যে কুপ্রভাব মানে খারাপ একটা প্রভাব পড়বে পৃথিবীতে। আর এই প্রভাবটা শুধুমাত্র যে মানুষের উপর পড়বে এমন কিন্তু নয়। পৃথিবীতে থাকা যে কোনো সজীব পৃথিবীতে থাকা যে কোনো সজীব কিংবা নির্জীব উপাদানের উপরেও, বিশেষ করে সজীব উপাদানের উপর এর প্রভাব খুবই ক্ষতিকর একটা প্রভাব দেখা যাবে। কি কি প্রভাব দেখা যাবে? প্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে কি, উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ। এক নম্বর হচ্ছে কি কুফল বা প্রভাব। প্রভাবে কি কি রয়েছে? তো প্রভাবে এক নম্বর আমরা দেখতে পাবো যে এরা আহ, উদ্ভিদের ক্ষেত্রে ঘটা বা উদ্ভিদের দেহে ঘটা সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষ ঠিক মতো ঘটবে না। সালোক সংশ্লেষে ব্যাঘাত সৃষ্টি হবে। এই ওজন অর্থাৎ ইউভি রশ্মি, ওজন স্তর যদি ক্ষয় হয় তাহলে ইউভি রশ্মি বেশি করে পৃথিবীতে আসবে। অর্থাৎ ভূপৃষ্ঠে ইউভি রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মিগুলো ভূপৃষ্ঠে বেশি পরিমাণে আসবে। আর বেশি পরিমাণে আসার কারণে পৃথিবীর এই ইউভি রশ্মি পৃথিবীর উপরে থাকা বা পৃথিবীতে থাকা সমস্ত রকমের যে সজীব উপাদান তার মধ্যে একটা প্রভাব তৈরি করবে। যেমন যদি মানুষের কথা বলা হয়, তো মানুষের কথাই ত্বকের ক্যান্সার সৃষ্টি হতে পারে। মানুষের ত্বকের ক্যান্সার ত্বকের ক্যান্সার অবধি সৃষ্টি হতে পারে, ত্বকে ক্যান্সার দেখা দেবে। ঠিক আছে, 3 নম্বর যে পয়েন্ট সেটা কি, ত্বকের ক্যান্সার দেখা দেবে। এবং 3 নম্বর যে পয়েন্ট রয়েছে, চোখে ছানি পড়া, রোগ প্রতিরোধ মানে হ্রাস পেয়ে যাবে, চোখে ছানি পড়বে এর কারণে। 4 নম্বর যে পয়েন্ট রয়েছে কি হবে, যে অনাক্রমতা বা ইমিউনিটি, ঠিক আছে, সেটা কি কি হবে, হ্রাস পাবে। অনাক্রমতা বা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলা হয়, অনাক্রমতা কি হবে, কমে যাবে। অনাক্রমতা হ্রাস পাবে, অনাক্রমতা হ্রাস পাবে। ঠিক আছে, অনাক্রমতা হ্রাস পাবে। আর কি বলতে পারি, ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া, অনাক্রমতা হ্রাস। এবং কি এই ইভি রশ্মির কারণে কি হবে, ধোঁয়াশা সৃষ্টি হবে। ধোঁয়াশা সেটা আবার কি? তো ধোঁয়াশা হচ্ছে বায়ুমণ্ডলে থাকা যে ধোঁয়া, বাতাসে থাকা যে ধোঁয়া এবং তার সঙ্গে কুয়াশা মিক্স বা যে মিলিত হয়ে যে উপাদানটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে ধোঁয়াশা। এবং এই ধোঁয়াশা প্রচুর ক্ষতিকারক, অর্থাৎ শ্বাসকষ্ট অবধি, অর্থাৎ শ্বাস নিতে অসুবিধা তৈরি করে এই ধোঁয়াশা। তাছাড়া যে গাছপালা রয়েছে শস্যের উপর একটা প্রভাব তৈরি করে। যে জলের মধ্যে রয়েছে যে ছোট ছোট উদ্ভিদ যাকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়, সেই ফাইটোপ্ল্যাঙ্কটন এর একটা সৃষ্টিতে বাধা দিবে বা ক্ষতিগ্রস্ত করবে। তাছাড়া উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধিতে কি করবে, বাধা দান করবে এই ইউভি রশ্মি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ঠিক মতো হবে না। তাছাড়া পৃথিবী বেশ সবচেয়ে বড় খারাপ প্রভাব সেটা হচ্ছে পৃথিবী গরম হবে বেশি। পৃথিবী কি হবে, উত্তপ্ত হবে বেশি। অর্থাৎ পৃথিবীর যে গড় উষ্ণতা সেটা বৃদ্ধি পাবে। পৃথিবীর যে গড় উষ্ণতা, আমরা গড় উষ্ণতা পড়েছি কত ডিগ্রি, গড় উষ্ণতা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। এই যে গড় উষ্ণতা, এই গড় উষ্ণতা কি পেয়ে যাবে, বৃদ্ধি পাবে। যার ফলে বিশাল একটা কি হবে, উষ্ণতার তারতম্য তৈরি হবে আমাদের পৃথিবীতে। তো এই গেল আমাদের ওজোন স্তর ধ্বংসের প্রভাব। এই ওজোন স্তরের যে পরিমাণ সেটা কিন্তু একটা এককে মাপা হয় যে কোথায় কতটা রয়েছে। ওজোন স্তর যে আহ, পরিমাণ সেটা মাপা হয়, মনে রাখবে, ডবসন ইউনিট বা ডবসন এককে। ডবসন ডবসন এককে মাপা হয়ে থাকে। ঠিক আছে, এই ডবসন এককে ঘনত্ব মাপা হয় ওজোন স্তরের ঘনত্ব কিসে মাপা হয়, ডবসন এককে মাপা হয়ে থাকে। ওজোন স্তর এই ক্ষতিকারক প্রভাব, ওজোন স্তরের ফলে কি হবে, ধ্বংস, কারণ, এই সব কিছু আমরা দেখলাম। অর্থাৎ ওজোন স্তর ব্যাপারে আমাদের আর সেরকম কিছু
জানার দরকার নেই। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের গ্রিন হাউস এফেক্ট কি জিনিস বা গ্রিন হাউস প্রভাব কি জিনিস। দেখো, বায়ুমণ্ডলে তো অনেক প্রকারের গ্যাস রয়েছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, সিএফসি রয়েছে। এই সকল যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলোর প্রভাবের বা এই গ্যাসগুলোর কারণে সূর্য থেকে আসা যে এক প্রকারের আলো বা তাপ, এই এই গ্যাসগুলি সে আলো এবং তাপটাকে কি করে ধরে রাখে বা ধরে রাখার কাজ করে। এই হচ্ছে আমাদের ধরো পৃথিবী। এর বাইরে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি আছে। এই যে গ্যাসীয় উপাদানগুলি রয়েছে পৃথিবীর ওপরের দিকে, যে গ্যাসীয় উপাদান ধরো এই অবধি গ্যাসীয় উপাদানগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। আর সূর্য থেকে যে আলো আসে সেটা কি ভেতরের দিকে এসে, ভেতরে তো আসে ঠিকই, যে পরিমাণে পৃথিবীতে এসে পড়বে সেই পরিমাণে কিন্তু এদেরকে ফিরে যেতে দেয় না, অর্থাৎ বাধা দান করে। অর্থাৎ সূর্য থেকে আসা বিশেষ করে যে তাপ, সেটাকে ধরে রাখার কাজ করে কে? বিভিন্ন গ্যাসীয় উপাদান, যার মধ্যে রয়েছে CO2, যার মধ্যে রয়েছে NO2, যার মধ্যে রয়েছে সিএফসি, মিথেন রয়েছে। এই যে সকল গ্যাসগুলি রয়েছে, এই গ্যাসগুলি বাতাসে বা বায়ুমণ্ডলে থাকার কারণে এরা সূর্যের থেকে আসা তাপ এবং আলো, বিশেষ করে তাপকে ধরে রাখার কাজ করে বা ধরে রাখতে পারে, এই ক্ষমতা রয়েছে এই সকল গ্যাসেদের। যেহেতু এই সকল গ্যাসেরা তাপকে ধরে রাখার কাজ করে, তাই পৃথিবী উত্তপ্ত হয়। পৃথিবীর গড় উষ্ণতা যেটা আমরা দেখতে পাই সেটা এই সকল গ্যাসেদের কারণে হয়। তাই এই সকল গ্যাসেদের কারণে পৃথিবীতে বা পৃথিবীটা কি হচ্ছে, এই গরম হচ্ছে, বা পৃথিবীটা কি যে যতটা পরিমাণ গরম বা উষ্ণ হওয়া, সেটা এর কারণেই হচ্ছে। যদি এই গ্যাসগুলি না থাকতো তাহলে পৃথিবীতে আলো তাপ আসতো এবং সেই আলো তাপ বিকিরিত হয়ে মানে ফিরে যেত বায়ুমণ্ডলে, যার ফলে পৃথিবী কি হতো, প্রচুর ঠান্ডা হতো, দিনের বেলায় অত্যন্ত গরম হতো, আর রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা হতো, যার ফলে প্রাণী, উদ্ভিদ কোনো কিছু সৃষ্টি সম্ভাবনা থাকতো না বা সৃষ্টি হতো না। কিন্তু এই সকল গ্যাসের কারণে, বিভিন্ন গ্যাস থাকার ফলে পৃথিবী উত্তপ্ত হয়। এই যে ঘটনা, বিভিন্ন গ্যাসের কারণে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে, পৃথিবীর ভিতরে যে তাপ আবদ্ধ থেকে যাচ্ছে, আটকে থেকে যাচ্ছে, এটা একটা ঘরের মতো হয়। যারা শীত প্রধান এলাকায় যারা চাষ করে, বিশেষ করে যারা শীত প্রধান এলাকায় যারা চাষ করে, চাষবাস করে, তাদের ক্ষেত্রে এই কথাটা আমরা দেখতে পাই। ধরো একটা জমির মধ্যে কিছু তারা চাষ করেছে শীত প্রধান এলাকায়। এই শীত প্রধান এলাকায় এদের তাপ আলো কোনোটাই এরা যথেষ্ট পরিমাণে পায় না। তাই এরা কি করে, একটি কাঁচের একটি ঘর তৈরি করে যেখানে আলো আসবে। কাঁচের ঘর তৈরি করে যেখানে আলো আসে, কাঁচ হয়ে আলো এবং তাপ প্রবেশ করে, কিন্তু ততটাই ফিরে যেতে পারে না। কি করে না, ফিরে যেতে, তাপ এবং আলো ফিরে যেতে পারে না, ফিরে যেতে পারে না, তাপ এবং আলো ফিরে যেতে পারে না। অর্থাৎ এই যে কাঁচ, সেটা কি করছে, আলোটাকে আবদ্ধ রাখে, আটকে রাখে, আটকে রাখার কাজ করে। আর এর ফলে এই যে যে শস্য বা যে ফসল থাকে, তার উৎপাদন ভালো হয়, তার বৃদ্ধি ভালো হয়। অর্থাৎ এই জিনিসটাই ঘটছে আমাদের পৃথিবীর ক্ষেত্রে। তো যেহেতু গ্রিন হাউস বলে যে কথা, অর্থাৎ সবুজ ঘর, বাংলায় বলতে গেলে সবুজ ঘর, এই যে সবুজ ঘরের মতো আমাদের পৃথিবীটাও কিন্তু এরকমই আলো তাপকে আটকে রাখার কাজ করে বিভিন্ন গ্যাসীয় উপাদান। এই জন্য এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে কি গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট। তাহলে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্টে কোন কোন গ্যাসীয় উপাদান রয়েছে? তো গ্রিন হাউস এফেক্টে যে আমরা 4-5 রকমের গ্যাসীয় উপাদান দেখতে পাই। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, আর হচ্ছে মিথেন। যার মধ্যে একটা কথা ধরে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? মনে রাখতে হবে, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2। কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান, যার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এবং যার যেহেতু সবচেয়ে পরিমাণ সবচেয়ে বেশি, তাই আলো এবং তাপকে ধরে রাখারও কাজ করতে পারে সবচেয়ে বেশি। তার জন্য একে মেইন বা প্রধান গ্রিন হাউস গ্যাস হিসেবে নাম দেওয়া হয়েছে। এবারে গ্রিন হাউস যে গ্যাস, তার মধ্যে কিছু কিছু উপাদান, যেমন বাতাসে তো নাইট্রোজেনও আছে, বাতাসে অক্সিজেনও আছে। এই যে উপাদান মানে যার পরিমাণ সবচেয়ে বেশি, এরাও কি গ্রিন হাউস গ্যাস বা তাপ এবং আলোকে ধরে রাখতে পারে? তো এদের সেই ক্ষমতা নেই। N2 অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন, এরা বাতাসের বা সূর্যের আলো থেকে আসা তাপ এবং আলোকে ধরে রাখতে পারে না। এই জন্য এই গ্যাসগুলিকে
কি গ্রিন হাউস গ্যাস বলা যায় না বা বলা হয় না। তাহলে এটা নিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন আছে যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় বা কোনটি গ্রিন হাউস গ্যাস, কোনটা প্রধান গ্রিন হাউস গ্যাস, এই সকল কথা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে বা আমাদের আসে। তো গ্রিন হাউস ব্যাপারে আমরা দেখলাম গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসে কোন কোন গ্যাসগুলি রয়েছে, কাকে বলে, এই গ্রিন হাউস গ্যাসের উপাদান কি কি রয়েছে সেগুলো আমরা দেখলাম। গ্রিন হাউস গ্যাসের এই N2 এবং O2 এদেরকে যে গ্রিন হাউস গ্যাস বলা হয় না সেটাও দেখলাম। তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এর ফলে কি ঘটছে। গ্রিন হাউস গ্যাসগুলির ব্যাপারে জানলাম, গ্রিন হাউস গ্যাসের ফলে ঘটছে কি কি। দেখো এই বাতাসে এই যে উপাদান বা গ্যাসীয় উপাদানগুলি ছিল এইগুলো বর্তমান সময়ে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে এই যে গ্যাসীয় উপাদানগুলো প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের যে পৃথিবী সেটা বেশি বেশি করে উত্তপ্ত হচ্ছে। বেশি বেশি করে উত্তপ্ত হওয়ার কারণে পৃথিবী এখনকার সময়ে পৃথিবী বেশি গরম হচ্ছে আগের তুলনায়। এই যে পৃথিবী ধীরে ধীরে গরম হচ্ছে, উষ্ণ হচ্ছে, যার একটি নাম দেওয়া হয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন ব্যাপারে আমরা এর পরের ক্লাসে জানবো। আজকের এই যে ক্লাস সেটি এখান থেকে শেষ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এবং যদি ক্লাস রেগুলার পেতে চাও, ক্লাস রেগুলার হোক এটা তোমরা চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের জন্য একদম ফ্রিতে তোমাদের জন্য এই ক্লাসগুলি আনা হয়েছে। অবশ্যই তোমরা চোখ রাখবে। ভালো থাকবে।